চারদিকে বিস্তীর্ণ পরিষ্কার পানির হ্রদ, মাঝে মাঝে ছোট টিলার মতো পাহাড় এবং সেখানে বিস্তীর্ণ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গাছপালার সবুজ সমারোহ। এরকম দৃশ্য যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত মহামায়া লেকে। তো মহামায়া লেক বা হ্রদ এটা বাংলাদেশের অন্যতম বা দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। এটার আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। এখানে গেলে আসলে কি কি করা যায় এবং কি কি সুবিধা রয়েছে সেগুলো নিয়েই আজকের ভিডিও। কাঁচা হাতে ভিডিও করা খুব বেশি ভালো হয়নি, তো মোটামুটি কোনো এডিট করা হয়নি। যেরকম দেখতে পাচ্ছেন এরকম আবহাওয়া থাকলে এরকম পিকচারই পাবেন। তাহলে শুরু করি। তো প্রথমে আমাদের গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো গেটের যে মূল্য আছে মহামায়া ইকো পার্ক, এখানে গেট দিয়ে প্রবেশ করলে প্রায় 1 কিলোমিটার ভিতরে হাঁটতে হবে। তো এখানে আমরা যখন গিয়েছি 30 টাকা করে ভাড়া নিয়েছে। এরপর এখানে প্রচুর ইঞ্জিন চালিত বোট পাবেন লেকের মাঝখানে, লেকের শুরুতে। তো এখান থেকে দরদাম করে আপনাকে একটা বোট মিটিয়ে নিতে হবে। সাধারণত 1000 থেকে 1200 টাকার মধ্যে এই বোটগুলো ভাড়া পাওয়া যায়। আপনারা যদি 5-6 জনের দল যান তাহলে সুবিধা হবে নিতে। তো এরপরে আমরা বোটে করে রওনা হই ঝর্ণার উদ্দেশ্যে। বলে রাখি এই লেকের শেষ প্রান্তে একটা ঝর্ণা আছে, কিন্তু একা একা যাওয়া খুবই টাফ যদি গাইড না থাকে। কারণ এখানকার পরিবেশ এত ইউনিক এবং একই রকম দেখতে যে দ্বীপ সহ প্লাস পানির যে অবস্থা সবগুলো একই রকম। এর জন্য কোন মোড় দিয়ে কোন দিকে যাইতে হবে আসলে বোঝার কোনো উপায় নাই। তো একটা দ্বীপ ঘোরার পরেই এরপরে আর রাস্তা ঠিক রাখা খুবই কষ্ট হয়ে যায়। তো আমরা যখন বোটে উঠি, ইঞ্জিন চালিত বোটে ওঠার পরে দেখা যাচ্ছে যে অনেকে ছোট ছোট কায়াকিং নিয়ে তারা হচ্ছে বোটে কায়াকিং করছে। তো আমরা টোটাল 5 জনের দল এসেছি। আমি ক্যামেরার পিছনে আছি, আর এরা হচ্ছে 4 জন আমাদের গ্রুপ মেম্বার। পিছনে নৌকা চালক আছে, ওই পিছনের যে ব্রিজের মতো দেখা যাচ্ছে ওখান থেকে আমরা রওনা হয়েছি। তো যেতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগে বোটের স্পিডের উপর ডিপেন্ড করে। এবং এই পরিবেশটা অনেক সুন্দর, বিশেষ করে যে দুই পাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে পানি। এটা অনেকটা আপনাকে সিলেটের যে রাতারগুল আছে, তো অনেকটা সেরকম। সরি, রাতারগুল না, এটা ঝাউবনের যে একটা ইয়ে আছে সেটার ফিল দিবে। এবং পানিগুলো খুবই স্বচ্ছ পরিষ্কার, কোনো ধরনের নোংরা আবর্জনা নাই। তো আমরা চলতে চলতে ওদিন আকাশে মেঘ ছিল, মেঘের কারণে দেখা যায় একটু পরে যে আকাশে মেঘ, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি আমরা ছাতা এনেছি, কিন্তু যদি জোরে বৃষ্টি হয় ছাতা আসলে কতটুকু আমাদের সাপোর্ট দিবে, খুবই কষ্টকর। তো এই যে ভিউ বা লুক, যে দুই পাশে জঙ্গল, মনে হচ্ছে সামনে আর কোনো রাস্তা নাই, মানে জঙ্গলে আটকে গেছে। কিন্তু ধীরে ধীরে সামনে যখন আগাবো তখন দেখবো যে না, বামে অথবা ডানে কোনো একদিকে পানির আমাদের দিকে যাইতে হবে। তো যেটা বলছিলাম যে শুরুর থেকে ঝর্ণা পর্যন্ত আসতে প্রায় 10-15 মিনিট সময় লাগে। তো এই যে এদের মনে হয় ঝর্ণা দেখা শেষ, সেটা ব্যাক করছে। তো আপনাদের বলে রাখি যে ঝর্ণাতে কিন্তু এরা খুবই কম সময় দেয়। এদের আসলে ইঞ্জিন বোটের যে বিজনেস বা বিজনেসম্যান যারা আছে, ঠিকাদার, ওদের ব্যবহার খুবই খারাপ, শুদ্ধ ভাষায় বললে চর্মকারের মতো। তো 20 মিনিটের বেশি 1 মিনিটও আপনাকে ঝর্ণাতে থাকতে দিবে না। তো সেক্ষেত্রে উচিত হচ্ছে আপনারা যদি ঝর্ণায় গোসল করতে চান পানির উপর ডিপেন্ড করে, তাহলে নৌকায় থাকতেই গোসলের প্রয়োজনীয় যে সামগ্রী বা হচ্ছে সরঞ্জাম, গোসলের পোশাক আপনারা পরে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কলা গাছ প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে কিনা জানি না, বা কেউ রোপণ করছে কিনা। তো এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। তো ঝর্ণাতে গিয়ে যেটা আহ, বললাম যে 20 মিনিটের বেশি সময় যেহেতু দিবে না, আপনারা যদি ওখানে পোশাক পরিবর্তন করতে 5-7 মিনিট চলে যায় তাহলে বেশিক্ষণ ঝর্ণাটা উপভোগ করতে পারবেন না। তো এই জন্য নৌকায় থাকতেই পোশাক পরিবর্তন করে ফেলা ভালো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পাহাড়ি আদিবাসী, তারা হচ্ছে যে এই পাহাড় পরিষ্কারের কাজে ব্যস্ত আছে। আমাদের নৌকা চলছে। তো এখানে সবচেয়ে ভালো যেটা লাগে যে পানিটা খুবই স্থির এবং শান্ত, যেহেতু চারদিকে অন্য কোনো বড় জলাশয় নেই, সুতরাং এই পানিটা আসলে অন্য কারোর সাথে সংযুক্ত নয়। এজন্য পানিটা সবসময় শান্ত থাকে। বিশেষ করে দুই পাশের পাহাড়ের মাঝখানে বা যেখানে আসলে খোলা জায়গা নেই সেই জায়গায় পানিতে আসলে খুব বেশি ঢেউ ওঠে না। মাঝে মাঝে নৌকা গেলে তখন একটু ঢেউ দেখা যায়। এজন্য কায়াকিং এর জন্য এরকম জায়গা খুব ভালো। তো আমরা যখন আসি তখন
কায়াকিং করছিলাম, তো কায়াকিং এর ভিডিওটা অন্য একটা পার্টে দেখাবো। তো এখানে যে আমরা প্রায় চলে আসছি, এর সামনে গিয়ে আমাদের বাম দিকে ঝর্ণাটা, তো সামনে গিয়ে থামতে হবে। একটা জিনিস বলে রেখে যে এখানে ঝর্ণা যাওয়ার যে পথ অল্প একটু হাঁটতে হয়, ওই যে ওই বাম দিকে দেখা যাচ্ছে ঝর্ণার পথ, না দেখলে খুঁজেই পাওয়া যাবে না। তো এই ঝর্ণার পথটা খুবই পিচ্ছিল থাকে, বিশেষ করে বৃষ্টির পরে আরো বেশি পিচ্ছিল হয়েছে, এই জন্য যারা আসবেন খুব সাবধানে। তো আমরা ঝর্ণাতে চলে আসছি। তো কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে বেশ পানির ফ্লো আছে, তবু অন্যান্য বড় ঝর্ণার মতো না, মানে খুবই ছোট্ট একটা ঝর্ণা। তারপরে ওখানে যে পানিটা আসে, পানিটা খুবই পরিষ্কার এবং ভালোই ঠান্ডা, যেহেতু পাহাড়ের গা বেয়ে আসছে। তো এখানে ছোট্ট পিচ্ছি পোলাপানেরা শুয়ে পড়ছে, এখানে উপরে উঠতে পারে নাই। তো আমাদের ঝর্ণাতে বেশি টাইম ছিল না, আমরা কিছুক্ষণ ভেজা কাজ শেষ করে কাক ভেজা হয়ে আবার রওনা দিচ্ছি ফিরতি পথে। তো ফিরতি পথের দৃশ্যও যেহেতু একই রকম, তো এখানে নতুন করে দেখানোর মতো কিছু নাই। তবে এই জায়গাটাই সুন্দর, বিশেষ করে নিচে পানি প্লাস চারদিকে যে সবুজের সমারোহ। কিন্তু ইঞ্জিন বোটের শব্দটা না থাকলে জিনিসটা আরো সুন্দর হতো, কিন্তু শুধু নৌকা চালায় বা হাত বইটা দিয়ে ইঞ্জিন ছাড়া এত দূরে আসা একটু টাফ। আর নিজেরা তো আসা সম্ভবই না, কারণ এত ভিতরে প্লাস হচ্ছে এত পেঁচানো রাস্তা, চিনে চিনে যে আসবো সে আসাটাও কঠিন এবং কষ্টকর বিষয়। তো মাঝে মাঝে আমাদের নৌকাগুলো একদম এই জঙ্গলের গা ঘেঁষে যাচ্ছিল, এই গাছপালাগুলো একদম কাছ থেকে দেখা যাচ্ছিল আর কি। তো তখন মোটামুটি রাসেল ভাইপারের একটা গুজব চলছিল। তো যখনই আমরা কোনো জঙ্গলের নিকট দিয়ে যাচ্ছিলাম, তখনই মনে হচ্ছিল রাসেল ভাইপার এসে আমাদের হানা না দেয়। তো যাই হোক, এভাবেই আমাদের ট্যুরটা শেষ হয়।